ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ খেলার তারায়। এবং যেহেতু আজ একটা বিশেষ দিন, একটা বিশেষ আয়োজনে এক বিশেষ মানুষকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই মানুষটার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবুও আনুষ্ঠানিকতার স্বার্থে আমাদের সাথে আজ রয়েছেন জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদ হোসেন, আপনাকে ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং একটা নতুন পরিচয় আসলে শ্রীলঙ্কা সিরিজের পরে আপনার সঙ্গে যুক্ত হয়েছে, ব্যাটার রিশাদ। অনেকে আপনাকে বাংলাদেশের ম্যাক্সওয়েল হিসেবে ডাকা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, এগুলো চোখে পড়েছে এখন পর্যন্ত? মাঝে মাঝে অনেকজন হোয়াটসঅ্যাপে বলেন, টেক্সট পাঠায় আর কি, যে এরকম এরকম। তো এগুলো আমি ভালো লাগছে, আবার এনজয় করছি। প্লাস হচ্ছে যে না, এগুলা আবার নর্মালি নিছি আর কি। এই যে নতুন একটা পরিচয়, এটা তো হয়তো ড্রেসিং রুমে একটা প্রভাব ফেলছে, তাই না? ড্রেসিং রুমে সবাই মজা করতেছিল যে মানে আমাদের জন্য অনেক ভালো যে এরকম বড় বড় ছয় দেখতে পারবো এখন। আপনি অনেকে বলছে যে আপনার হাইটের কারণে একটা এক্সট্রা বেনিফিট পান, যেহেতু বড় বড় পা, অনেক ভালো বল আপনার জন্য খুব খারাপ বল হয়ে যায়। এই হাইটের বিষয়টা নিয়ে একটু বলবেন। না, হইতে পারে, এটা এটা গড গিফটেড, এটা কিছু করার নাই আর কি, এটা আল্লাহ প্রদত্ত। নতুন পরিচয়ের পরে একটা সময় পর্যন্ত আপনাকে বিসিবি লম্বা সময় পর্যন্ত লেগ স্পিনার হিসেবে চর্চা করেছে। পরিচর্যা করার পরে আমাদের একটা লেগ স্পিনারের একটা হাহাকার ছিল। সব মিলিয়ে সেখানে একটা কম্বো প্যাকেজ আমরা পেয়ে গেছি। নেটে এখন কতটুকু গুরুত্ব দেওয়া হয় ব্যাটার রিশাদকে? আগে থেকে ব্যাটিং করতাম বোলিং এর পরে আর কি, তো এখন একটু আগের থেকে একটু বেশি সময় দেওয়া হয় ব্যাটিংকে। লেগ স্পিনারদের জন্য একটু দলে থাকা টাফ, লেগ স্পিনাররা ঘরোয়াও বেশি সুযোগ পাচ্ছে না। সো এই জন্যই কি নিজের ব্যাটিং নিয়ে বেশি কনসার্ন আপনি? কোচের সঙ্গে যখন কথা হইতো, তো ওনার সঙ্গে যখন কথা হতো, উনি বলতো যে টিমকে সাপোর্ট দিতে হলে ব্যাটিং বোলিং দুই সাইডে লাগবে। তো তখন আমি একটু মাথা নিয়েছিলাম যে না, আমি যদি ন্যাশনাল টিমে খেলতে, আমি দুই সাইড থেকেই খেলতে হবে। কারণ এই দুই সাইড থেকে খেলে আমাদের জন্য, আমার টিমের জন্য অনেক ভালো, মানে বেনিফিট আসবে আর কি। আমিনুল ইসলাম বিপ্লব তো ব্যাটিং অ্যাবিলিটি বেশি। একজন লেগ স্পিনার জন্য আপনি কি মনে করেন কিনা তাদের ব্যাটিংটা ঠিকঠাক থাকলে তাদের জন্য জায়গা ধরে রাখা একটু ইজি? কারণ রিস্টার্ন স্পিনারদের আসলে আমাদের মতন সাবকন্টিনেন্টে খুব টাফ। আপনি যদি ব্যাটিং বোলিং দুই দিক থেকে সাপোর্ট দিতে পারেন, তো নিজেকে অনেক ভালো, অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। প্লাস হচ্ছে টিমের জন্য অনেক ভালো, অনেক ভালো ভালো ম্যাচ জেতা সম্ভব। বিপিএল এ পর্যাপ্ত সুযোগ পাননি, সেটা ডিসঅ্যাপয়েন্ট করে কিনা? আমরা অনেকবার শুনি যে দল আসলে জিততে চায়, এই জন্য রিস্টার মানে লেগ স্পিনারদের খেলায় না। কিন্তু সেই আপনাকেই দেখতেছি আমরা ডিপিএল এ পারফর্ম করছেন, বিপিএল এ পারফর্ম করেছেন, ন্যাশনাল টিমের ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করছেন। সো আপনি কি এটা মনে করেন কিনা যে একজন লেগ স্পিনার কি তাকে কোটায় খেলাচ্ছে না, সে আসলে পারফর্ম করে খেলছে? লাস্ট বিপিএল দেখবেন, বিপিএল আমি মনে হয় 4টা ম্যাচ খেলছি, তো 4 ম্যাচে 6 উইকেট পাই। তো আমি কখনোই যে ম্যাচ পাই না এইসব নিয়ে আমি কখনো চিন্তা করি। তো আমার প্রসেস আমি সবসময় ঠিক রাখার চেষ্টা করি যে আমি হয়তোবা পরের ম্যাচ খেলবো, তো পরের ম্যাচ খেললে আমি কীরকম সেট আপে খেলবো, কীরকম প্ল্যান করে খেলবো। তো আমি সবসময় এইসব নিয়ে প্ল্যান করতাম আর কি। অনুশীলন করতেন অনেক ভারী বলে আর কি, এইটা আসলে কোথায় শিখেছিলেন এবং এই বিষয়টি একটু বিস্তারিত বলতেন? লাস্ট এসপিতে আমি হৃদয় ভাইকে দেখছিলাম আর কি, হৃদয় ভাই ভারী বলে প্র্যাকটিস করতো। তো আমিও চেষ্টা করছি যে হৃদয় ভাই যখন কোন দিন একটা সিরিজে ডাক পাইছিল, তো উনি যাওয়ার পর আমি চেষ্টা করছি যে আমিও একটু ট্রাই করে দেখি কি হয়। তো এই থেকে আর কি। সেটার বেনিফিটটা কতটুকু? না, এটা বেনিফিট হচ্ছে ভারী বলে প্র্যাকটিস করার পরে একটু ব্যাট সুইং বলেন, হিটিং পাওয়ার বাড়ে আর কি একটু। নিজেকে অলরাউন্ডার হিসেবে মনে করছেন কিনা, কিংবা এখনো বলিং কাম ব্যাটার, পরিচয় কোনটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি বলার অলরাউন্ডার হিসাবে আগে থেকেই ছিলাম, তো হয়তো এতদিন ফোকাস ছিলাম না। তো আল্লাহর রহমে এখন সবাই জানে, তো চেষ্টা করবো যে নিয়মিত এরকম পারফরমেন্স করার। আমাদের ক্রিকেটটা খুব বেশি জনপ্রিয়, ক্রিকেটটা নিয়ে মানুষের ক্রেজ অন্য রকমের, আবেগটা অন্য রকমের। এই একটু তারকা খ্যাতি পাওয়ার পরে নিজের জীবনে কি কি পরিবর্তন এসেছে? তারকা খ্যাতি পাওয়ার পর একটু মানে এখন সব জায়গায় নর্মালি যাওয়া হয় না, বা বেরোলে একটু ভক্ত সমর্থকরা একটু সেলফির আবদার করে, এই আর কি। আচ্ছা, কোনো ইন্টারেস্টিং কাহিনী আছে? কোথাও গিয়েছেন, কেউ চিনে ফেলছে, একটা অটোগ্রাফ বা? না, এখন পর্যন্ত তো খেলা শেষ হওয়ার পর কোথাও যাইতে পারি নাই, তো খেলার মধ্যেই আছে আর কি, ওই ইয়েটা হয়নি এখন। আপনার নীলফামারীতে জন্ম, নীলফামারীতে বেড়ে ওঠা, এখন রিশাদ হোসেন ন্যাশনাল টিমের অন্যতম মুখ। নিজের পরিবারে কিংবা নিজের পাড়াতে আর কি, নিজের জন্মস্থানে কী ধরনের পরিবর্তন এসেছে? না, ন্যাশনাল টিমে লাস্ট 2-3টে সিরিজ খেলার পর বাসায় যাওয়া হয়নি, তো আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে কী অবস্থা আছে। ডিফেন্সে বা সেনাবাহিনীতে যাওয়ার একটা ইচ্ছে ছিল, বা পরিবার থেকে একটা চাপ ছিল, চাপটা আছে কি না এখনো? না, নর্মালি এখন চাপ নেই। ছোটোবেলা থেকে যেহেতু ক্রিকেট খেলছিলাম, তো তখন থেকে ক্রিকেটটা অনেক ভালো লাগতো আর কি, যে ক্রিকেট ছাড়া কিছু ভালো লাগতো না। তো ওই জন্য আর কি ডিফেন্সে বা কোনো চাকরিতে মনোযোগ বসতো না আর কি। ড্রেসিং রুমে একজন নতুন ক্রিকেটার হিসেবে একটু মানিয়ে নিতে সমস্যা হয়, সেই কমফোর্ট জোনটা আসলে রিশাদ হোসেন কীভাবে তৈরি করেছে এবং এই ক্ষেত্রে তাকে সবথেকে বেশি হেল্প কে করে? নতুন হিসাবে ড্রেসিং রুমে শেয়ার করতে আমার অনেক ভালো লাগছে। কারেন্ট যারা পারফর্ম করতেছে, তো ওদের সঙ্গে আমি কথা বলছি, তো অনেক সুন্দরভাবে আমাকে বুঝাইছে। তো বড় ভাই অনেক হেল্প করছে, অনেক ফ্রেন্ডলি হিসাবে মানে মানায় নিছে আর কি। খুব ছোট এজ থেকে আপনি ন্যাশনাল টিমের সাথে জার্নি করছেন,
সব মিলিয়ে কখনো বাসার কথা মিস করা বা কোনো কিছু আসলে এখন পর্যন্ত অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন কিনা? আমি আন্ডার 19 সময় ঈদ করছিলাম ইংল্যান্ডে। তো তখন ফ্যামিলিকে মিস করছিলাম, প্লাস হচ্ছে মানে কখনো তো ফ্যামিলি বাইরে ঈদ করি নাই, তো তখন একটু ইয়া লাগছিল আর কি। তখন আসলে কে সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে? তখন ফ্রেন্ড সার্কেলটা সবাই তো ছিলাম, দেশেরা খেলতে আসছি তো দেশকেই তো কিছু দেওয়ার জন্য আসছি, তো তখন নর্মালি নিছে আর কি। ঈশাদ, ছোটবেলায় ঈদ কেমন কাটতো? ঘুম থেকে উঠে পুকুরে গোসল করতাম, গোসল করে নামাজ কালামে চলে যেতাম আর কি, তো মজাই লাগতো অনেক। এখন কি সেই সময়গুলো মিস করেন? অবশ্যই অবশ্যই, ছোটবেলা সবসময় মিস করব, তো ওই সময়টা কখন আর ফিরে আসবে না হয়তো বা। তো এখনকার ঈদ আর তখনকার ঈদ অনেক ডিফারেন্ট। সালামি কি বেশি পেতেন তখন ছোটবেলাতে? ছোটবেলাতে হ্যাঁ, মামারা, আব্বা, চাচারা সবাই একটু দিত আর কি। এবার কি সালামি পাবেন মনে হচ্ছে? না, আমি সবসময় আশা করি, আশা অবশ্যই করে। করেন। দর্শকরা জানে না যে আসলে আপনার একটা ছোট বোন রয়েছে, ছোট বোনের তো একটা আবদার রয়েছে, বড় ভাই এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত বড় তারকা। জি অবশ্যই অবশ্যই, সবসময় করে আর কি, তো আমি এটি এনজয় করি আর কি। ড্রেসিং রুমে যদি আমি বলি যে সব থেকে কাছের মানুষ আপনার কে, এবং তার সাথে কোনো ভালো স্মৃতি, মজার স্মৃতি যদি দর্শকদের সাথে শেয়ার করতেন? আমি ডেসিনের সবচেয়ে বেশি ক্লোজ শরীফুলের সাথে, আমার সিনিয়র 2-1 বছর, কিন্তু আমি ফ্রেন্ডের মধ্যে চলাফেরা করি আর কি, সব মজার উপরেই থাকি আর কি। কে বেশি মজা করে, শরীফুল না আপনি? শরীফুল। মেহেদী হাসান মিরাজের থেকেও বেশি? মিরাজ ভাইয়ের সঙ্গে তো আমি ওরকম আমি তো রিসেন্ট কিছুদিন হচ্ছে খেলা, তো ওইরকম মানে মজার মুহূর্ত দেখি না, হয়তো অনলাইনে দেখছি বা মানে কাছ থেকে ওরকম মজার মতো দেখিনি। ড্রেসিং রুমে একটা সিনিয়র জুনিয়র ব্যাপার আছে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতন সিনিয়র ক্রিকেটার রয়েছে, আবার একটা ব্যাচ যারা আন্ডার-19 বিশ্বকাপ জিতে এসেছে এবং তার জুনিয়র আপনারা, সব মিলিয়ে সেই কোঅপারেশনটা কিভাবে হয়? লাস্ট 2-3টা সিরিজ খেলে আমার মনে হয়নি যে আমরা সিনিয়র জুনিয়র, সবাই ফ্রেন্ডের মধ্যে ছিলাম আর কি। তো আমরা যখন একটা ইউনিট হয়ে খেলি, তো আমাদের মনে হয় যে আমরা রিয়াদ ভাই অনেক সিনিয়র, ফ্রেন্ডের মতো আর কি, সবাই সবাইকে সম্মান করে, এই দিক থেকে খুব ভালো লাগে আর কি। সব থেকে সিরিয়াস কে ড্রেসিং রুমে? খেলার সময় সবাই সিরিয়াস থাকে, নর্মালি সবাই ফ্রি থাকে আর কি। আচ্ছা, সব থেকে কম সিরিয়াস কে, যে কখনো কোনো প্রেশারই নেয় না, মানে অনেক একটা ধরেন যে 2 বলে 12 রান লাগবে, তখনও সে খুব ক্যাজুয়াল মজা করছে, এরকম টাইপ কে আসলে? এরকম আমার মনে হয়েছে হৃদয় ভাই একটু নর্মাল থাকে আর কি, হৃদয় ভাই, শরীফুল নর্মাল থাকে। এটা চাপ নিতে পারে। হ্যাঁ, সবশেষ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, হাসারাঙ্গাকে এত বেশি, মানে এত বেশি চড়াও হওয়ার কারণটা কি? আমি যখন ব্যাটিংয়ে গেছি তখন হয়তো বা লাগতো 60-এর মতো রান। তো মুশফিকের সঙ্গে কথা বলতেছিলাম, মুশফিকে বলতেছে তুমি যদি তোমার জোনে পাও তো তুমি হিট করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি মুশফিকে বলতেছি ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব। তো যাওয়ার পরে আমার মনে হয়েছে যে সামনে বল করছে, যে আমি মারলে পার হবে ইনশাল্লাহ, তো চেষ্টা করছি, তো আল্লাহর রহমে আলহামদুলিল্লাহ। একটু একটু 40 নম্বর ওভারটা নিয়ে বলবেন। আসলে প্রথমটা 6 মারলেন, সেটা আপনি জোনে পাইছেন, এরপরে আবার 6 মারছেন, দেন আবার হিট করলেন অফ সাইডে, এরপর যখন 4 নম্বর বলে যখন 6টা মারলেন, তখন মুশফিক দেখলাম একটা কি ধরনের রিয়াকশন দিল, কি বলছিল একটু? মুশফিক ভাই আমাকে যখন ওই 40 নম্বর ওভারটা আমি প্রথমে একটা 6 মারছিলাম, তো মারার পরে আমাকে বলতেছিল তুই কি আজকে এমন করেই খেলবি? তো আমি বলতেছি জি ভাই, আমি আজকে এমন করেই খেলবো। তো হাসারাঙ্গা মুশফিক ভাইয়ের দিকে মানে একটু রাগিন্বিত হয়েছে তাকাচ্ছিল, তো আমার এটা ভালো লাগে না। ভাইকে বলছি যে ভাই আমি যতক্ষণ থাকবো ততক্ষণ মানে হাসারাঙ্গা বল করলে আমি ততক্ষণ পিটাবো আর কি, আউট হলে হবো, সমস্যা নেই। তো বলতেছে সমস্যা নেই মার। তো যখন 6 মারলাম তো উনি হাসতে হাসতে বলতেছে ঠিক আছে। আচ্ছা, আপনি 48-এ ছিলেন, লাস্ট বল 40 নম্বর ওভারের, আপনার মানে ইজিলি 50 হয়ে যাচ্ছে, তখন আপনি হিট করলেন না, বলটা ডিফেন্ড করলেন, এইটার রিজন কি? না, এটা রিজন কিছু না। তো আমি মুশফিক ভাই বলছিল যে যদি মানে মনে হয় যে মারার দরকার নেই তো মারবি না, তো আমি ওই চিন্তা করে আর কি নর্মালি রেখে দিয়েছিলাম। আপনি কি জানতেন 48 রান আপনার তখন? হ্যাঁ জানছিলাম, তো ভাবছিলাম যে মুশফিক ভাই আমাকে সিঙ্গেল অবশ্যই নিয়ে দেবে, তো এই চিন্তা করে আর কি আমি মারিনি। তো বাইরে চান্স কাঞ্চি বাজে বলে লেগেছে, 4 হয়ে যায়, ওরাও আর এটা রিজিকে ছিল না আলহামদুলিল্লাহ। তারপর ড্রেসিং রুমে যখন গেছেন, শান্তর প্রেস কনফারেন্সে আমি ছিলাম, সে বলছে যে সে খুব নার্ভাস ছিল, সে খুব ভয় পাচ্ছিল প্রতিবার যখন আপনি শট করছেন। ড্রেসিং রুমের রিয়াকশনটা কি ছিল? শান্ত ভাই আমাকে বলতেছিল যে আমি যখন প্রথমে ব্যাটিংয়ে গেছি সবাই একটু নার্ভাস ছিল আর কি, যে আমি মানে আউট হয়ে আসবো বা হচ্ছে এখান থেকে যদি ব্যাক টু ব্যাক 2 উইকেট পর আমরা হারিয়ে যেতে পারতাম। শান্ত ভাই আমাকে বলছিল যে তুই ব্যাটিংয়ে গেছে, আমি একটু প্রেশারে ছিলাম আর কি। হাতুরু সিংহের সঙ্গে আপনার একটা খুব ভালো সম্পর্ক, হাতুরু সিংহে সবসময় আপনাকে ক্যারি করেছে দলের সাথে, ডিফেন্ড করেছে। যখন আমরা দেখি ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনাররা পর্যাপ্ত ম্যাচ পাচ্ছে না, তখন আমরা দেখছি যে চান্ডিকা হাতুরু সিংহে প্রিটি মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইউ। মানে আপনাদের দুজনের ভিতরে কমিউনিকেশনটা বা সম্পর্কটা কেমন আসলে? সবসময় আমাকে একটা কথাই বলে যে তুমি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 দিক থেকেই মানে ভালো পারো, তো
তুমি যদি ভালো করো দেশের জন্য ভালো হবে, তোমার নিজের জন্য ভালো হবে। তো আমি চাই যে তুমি আরও বেটার করবো আর কি। একজন লেগ স্পিনার জন্য আসলে স্বাধীনতা পেয়ে খেলা কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ আমি বেশ কিছু ইন্টারভিউতে আপনার দেখলাম যে যখন আপনি টিম থেকে অতটুকু ইন্ডিপেন্ডেন্সি পান তখন আপনার জন্য ইজি হয়ে যায়। যে কোনো প্লেয়ারের জন্য টিম থেকে যদি স্বাধীনতা পাওয়া যায়, যেমন আমার শান্ত ভাই আমার উপর অনেক বিশ্বাস ছিল, বলতেছিল তুই যখনই আসবি তখনই ভালো করার প্রবণতা বেশি থাকে। তো ওই দিক থেকে যদি ম্যানেজমেন্ট টিম সবার আশা থাকে, মানে আমার উপর বিশ্বাস থাকে, অবশ্যই আমি ভালো করার প্রবণতা অনেক বাড়ে যাবে। সেই স্বাধীনতাটা কি অ্যাকচুয়ালি, যে বললেন যে স্বাধীনতা নিয়ে খেলতে পারলে ভালো পারফর্ম করা যায়? স্বাধীনতা বলতে টিম যদি আমাদের উপর বিশ্বাস রাখে, সাপোজ যেমন আমাকে যদি বলে যে তোর উপর আমার বিশ্বাস আছে, তো তুই রিল্যাক্সে খেল, কোনো সমস্যা নেই, ভালো খারাপ হইতেই পারে। তো এই দিক থেকে যদি এই সাপোর্টটা দেয় আমাদেরকে, আমরা অনেক ভালো করার চেষ্টা করবো আর কি। মানে বাজে সময় থাকতেই পারে, আসতেই পারে, তখনও যেন ব্যাকআপটা পাওয়া যায়। অবশ্যই। ঋষাদ, যারা রিস্টার্ম স্পিনার হয় তাদের জন্য হ্যাভিং আ ব্যাড ডে ইজ নট আ বিগ ডিল। আমি যদি হাসারাঙ্গার কথা বলি, হাসারাঙ্গার মতন বোলার ওই দিন অত বেশি রান কনসিড করেছে, অ্যাডাম জাম্পা বা রশিদ খানের অনেক বাজে দিন গেছে। এই ক্যারিয়ারে এখন পর্যন্ত আপনার ওই ধরনের দিন আপনি সম্মুখীন করেননি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কি আপনি এটা মনে রাখেন যে আসলে যে কোনো দিন এ ধরনের হতে পারে একটা সিচুয়েশন? আমি সবসময় এই জিনিসটা, আমি লাস্ট বিপিএলে দেখবেন আমি একেবারে মানে 24 রান দিছিলাম। হ্যাঁ, সালাউদ্দিন স্যারের সাথে কথা বলতেছিলাম যে স্যার কী করবো এখন, এই মানে ইশারায় কথা বলতেছিলাম। তো স্যার বলতেছে সমস্যা নেই, রিল্যাক্স থাক, সাহস নিয়ে আবার সাহস নিয়ে বোলিং করবি। তাই বলছি ঠিক আছে। আমি কিন্তু পরে আবার 2 উইকেট পাইছিলাম। হ্যাঁ। তো এখান থেকে আর কি শিকার অনেক কিছু আছে। তো বাজে সময় সবসময় আসতেই পারে, সব মানে ক্রিকেট খেলে বাজে সময় আসবে। আচ্ছা ঋষাদ, আপনি হচ্ছে ব্যাটারদের খুব বেশি গুগলি মারেন। আপনার জন্য একটা গুগলি, একটা বোটে হচ্ছে একজনকে আপনি সেভ করবেন, আপনার কাছে একটাই বোট আছে, ওই বোটে একজনকে আপনি তুলতে পারবেন। 3 জন ব্যক্তিকে আপনার হচ্ছে তারা হচ্ছে আছে, তাদের মধ্যে সেভ করতে হবে একজনকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল আর শরীফুল ইসলাম, কাকে আপনি সেভ করবেন? শরীফুল ইসলাম অবশ্যই। সাকিব আল হাসান আর তামিমকে আপনি সেভ করবেন না? শরীফুলের সঙ্গে ছোট মানে যখন থেকে 19 থেকে শুরু, হ্যাঁ। তখন থেকে আমরা একসঙ্গে থাকতাম আর কি, একসঙ্গে বাসায় যাইতাম, ফ্লাইটে সবসময় ট্রাভেল করতাম, তো ফ্রেন্ডের মতো আর কি। এই শো দেখার পর কিন্তু সাকিব তামিম ফ্যানরা খুব বেশি রাগ করবে আপনার উপরে। না, রাগ করা কিছু না। আমি সাকিব ভাই তামিম ভাইয়ের সঙ্গে অত ক্লোজ মিশি না আর কি, এমনি নর্মাল খেলার সময় খেলছি। তো এই থেকে আর কি, যেটা অনেস্ট ভিতর থেকে বললাম আর কি। আচ্ছা ঋষাদ, আপনারা ওডিআই ডেবু ক্যাপটা মুশফিকুর রহিম দিয়েছেন, আর টি-20তে সাকিব আল হাসান। আলাদা করে কোনো মেসেজ ছিল কিনা, কিংবা ওই মুহূর্তটা যদি একটু বলতেন? আমি প্ল্যান করছিলাম যে আগে থেকে যে আমার যদি ডেবু হয়, আমি ওয়ানডেতে মুশফিক ভাই যদি ছিল অপশন, তো মুশফিক ভাইয়ের কাছে আমি নিব, আর টি-20তে সাকিব ভাই ছিল, সাকিব ভাইয়ের কাছেই নিব, কারণ ওনাদের কাছে ক্যাপ নেওয়া তো অনেক বড় ব্যাপার একটা। সো আপনি রিকোয়েস্ট করে নিয়েছিলেন না, টি-20 ক্যাপটা? আমাকে অপশন দেওয়া হয়েছিল, তো আমি বলছিলাম টি-20 সাকিব ভাই আর ওয়ানডেতে মুশফিক ভাই আর কি। আচ্ছা ঋষাদ, হচ্ছে যে মানে সব মিলে একটা ঈদের সময়, আর যেহেতু ঈদ নিয়ে আলোচনা, এবার ঈদে আসলে কি কি শপিং করেছেন একটু সত্যি করে বলবেন। না, আমি নর্মালি কখনো ঈদের সময় কোনো কিছু কেনাকাটা করি না। আমি নর্মাল আমার যেগুলো থাকে আমি এগুলো পরে, শুধু একটা পাঞ্জাবি কেনা হয়, তো পাঞ্জাবিটা কেনা হয় অনেক আগে ঈদের। এমন হইতে পারে যে কোরবানি ঈদের পরে আমি একটা পাঞ্জাবি কিনে রাখি, ওইটা দিয়ে ঈদ করি। শপিং করতে আমার ঈদের সময় ভালো লাগে না, আমি আগেই সব করে ফেলি আর কি। আমি আপনাকে এইচপি থেকে দেখছি আর কি, সে সময় আসলে এই রিশাদ হোসেনের দাড়ি ছিল না, এখন রিশাদ হোসেন খুব প্র্যাকটিসিং মুসলিম। মানে নিজের আত্মচিন্তার যদি কোনো কিছু বলতে চাইতেন দর্শকদের জন্য। 19 শেষ করলাম, তো তখন চিন্তা করতেছিলাম যে আমাদের জীবনে তো ছোট একটা জীবন, তো এখান থেকে যদি আমরা ভালো কিছু নিয়ে না যাইতে পারি, তো আমাদের তো পরকালে কিছু লাভ হবে না। তো তখন চিন্তা করলাম যে মানে আদার যত খারাপ কাজ বলেন, এইসব থেকে যদি আমি দূরে থাকতে পারি, যে আল্লাহর কাছে যদি থাকতে পারি, তো আমার জন্য ভালো। আমাকে দেখে বা হচ্ছে আমার সঙ্গে যারা থাকবে, এই সার্কেলগুলো অনেক ভালো হবে আর কি। তো এই দিক থেকে চিন্তা করে আর কি দায়ী রাখা বলেন, মানে এক কথায় বলতে হলে যে মানে আল্লাহর দিকে ফিরে আসা আর কি। একটা সুনিয়ন্ত্রিত জীবনযাপন করার পরে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা কেমন, পরিবর্তনটা কিভাবে দেখছেন? আপনি যখন কোনো কিছু আশা করবেন না, তো কষ্ট কম পাবেন। তো এই দিক থেকে আর কি বেশি কিছু আশা করি না, এই জন্য কষ্ট আলহামদুলিল্লাহ কম পাই। রিশাদ হোসেন, নিজের ক্যারিয়ারটা নিয়ে আসলে লক্ষ্যটা কি? আপনি ঈশ্বরদীকে অনুসরণ করেন কিছুটা, আমি যতটুকু আপনার ইন্টারভিউ দেখলাম আপনার কোনো পার্সোনাল আইডল নেই। এই আইডল না থাকার রিজনটা কি, এবং নিজেকে ইন্সপায়ার কাদেরকে দেখে করেন? না, আমি সবসময় ইন্সপায়ার করি সাকিব ভাইকে দেখেছি। সাকিব ভাই যখন মনে করেন কোনো একটা ব্রেক বা 1 মাস 6 মাস 1 বছর পর খেলে, উনি তখনও যেরকম খেলে কন্টিনিউ যেরকম একই পারফর্ম করে। তো এই দিক থেকে ওনার থেকে অনেক ইন্সপায়ার হয় আর কি, যে উনি যখনই খেলে তখনই পারফর্ম করে আর কি। এবারের ঈদে নীলফামারী যাওয়ার পরে পরিকল্পনা কি কি? এবার ঈদে নীলফামারী যাওয়ার পর পরিকল্পনা হচ্ছে আমাদের নর্মালি একাডেমিতে ইফতার পার্টি হয়, হ্যাঁ। আদার্স কোনো কিছু নাই আর কি। ডেবু হওয়ার পর থেকে আসলে যে প্রথম দিকে যখন আপনি নেট বোলার হিসেবে যেতেন, এখন যখন আপনি মূল ক্রিকেটার হিসেবে যান,
এই চেঞ্জটা আসলে কেমন দেখেন আপনি? আমি যখন নেট বলার হিসেবে যাইতাম আমি তখনও ভাবতাম যে আমি একটা টিমের পার্ট, টুডে টুমোরও আমারও সুযোগ আসবে, তো ওই সুযোগটার অপেক্ষায় ছিলাম আর কি। তো এখন ওই জন্য ইজি হয়ে গেছে আমার জন্য। নিজের লক্ষ্যটা কি আর কি, মানে অলরাউন্ডার হিসেবে ব্যাটিং নিয়ে কোনো লক্ষ্য আছে কিনা, বা আপনার কোনো মাইল ফলক যে আমি ওই গ্রাউন্ডে এত রান করতে চাই বা এত উইকেট পেতে চাই, এরকম কোনো ওয়াইল্ডেস্ট ড্রিম? না, এরকম কোনো কিছু আমি আগে থেকে প্রেডিক্ট করি না যে এটা হবে এটা হবে, সব কিছু আল্লাহর হাতে। তো আমি জাস্ট আমার প্রসেস ঠিকঠাক রাখবো আর কি। তো সামনে যতগুলো খেলা আছে বা যতগুলো ম্যাচ আছে, তো খেললে ইনশাল্লাহ চেষ্টা করবো ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন দিক থেকে সাপোর্ট দেওয়ার। কিভাবে আমরা রিস্টার্ম স্পিনার বাড়াতে পারি বা তাদেরকে কতটুকু প্রায়োরিটি দেওয়া উচিত? ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ সাজেশন? নর্মালি এখন কোনো সাজেশনের কিছু নয়, যেহেতু আমি মাত্র ঢুকছি ন্যাশনাল টিমে, তো খেলি, ভালো খেলার চেষ্টা করব। আমরা ভালো করলেই না আরও অনেকজন সুযোগ পাবে। একজন অ্যাথলিট হিসেবে সাকিব আল হাসান বলি কিংবা বিরাট কোহলি বলি, সবাই একটু ডিপ্রেশন ডাউনের ভেতর থেকে যায়, কখনো আপস অ্যান্ড ডাউন। আপনি যখন মোরালি ডাউন থাকেন, মেন্টালি ডাউন থাকেন, তখন আপনি সেই বিষয়গুলো কিভাবে ওভারটেক করেন? আমি যখন মোয়ারে ডাউন থেকে আমি সবসময় আমার ফ্যামিলি বলেন, আমার যাদের সঙ্গে কথা বলে আমার ভালো লাগে আর কি। আমার দু একটা মানে ফ্রেন্ড থাকে সবার, তাদের সঙ্গে কথা বললে মজা করলে মন ভালো হয়ে যায় কে আলহামদুলিল্লাহ। বেশি সাপোর্টিভ? দীপুরে চেনেন তো মনে হয়, এদের সঙ্গে সবসময় বেশি কথা বলি, মজা করি, ঠাট্টা করি, আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে যায়। ক্রিকেটের বাইরে কোনো ফ্রেন্ড নেই আপনার? ক্রিকেটের বাইরে ওরকম কারোর সাথে মিশা কম হয় আর কি। আচ্ছা, আর ফ্যামিলিতে কে বেশি সাপোর্ট করে, বাবা মা বোন? আমার আব্বা আম্মা বোন সবাই সাপোর্ট করে। সব মিলিয়ে শেষ মুহূর্তে একেবারে অনুষ্ঠানের দর্শকদের জন্য, ঈদের জন্য কোনো একটা বার্তা বা কোনো শুভেচ্ছা বার্তা? দর্শকদের জন্য হচ্ছে এই আসন্ন ঈদ উল ফিতরে অনেক অনেক শুভকামনা, এবং সকলে সুন্দরভাবে ফ্যামিলির সঙ্গে ঈদ যাপন করবেন, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। এর সাথে আপনাকে ধন্যবাদ এবং আবারও ঈদ মোবারক। দর্শক, খেলার সময়ের ঈদ বিশেষ খেলার তারার আজকের আয়োজন এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।